7 গোলের থ্রিলারে 7 পয়েন্টের লিড, রিয়াল মাদ্রিদকে দেউলিয়া করে বার্সেলোনা লা লিগার কিং। ইতালিতে লাইফলাইন পেয়ে গেল ইন্টার মিলান, স্বপ্ন দেখছে শিরোপার। জার্মানিকে বিদায়, মাদ্রিদ ডাকছে জাবি আলোনসোকে। চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিয়ে কাড়াকাড়ি, সঙ্গে প্রমোশন আর রেলিগেশনের ব্যাটল। চলুন আমরা কথা বলি সবকিছু নিয়েই, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, যে ক্লাসিকো বলে গোটা মৌসুমের গল্প। রিয়াল মাদ্রিদকে আরও একবার হারিয়েছে বার্সেলোনা, এবং তার শুরুটাতেও ছিল একটা নাটক। আরও একটা রেমনতাদা ঘটিয়েছে বার্সেলোনা। এবার তারা সফলভাবে শেষ করে চলে গেছে লা লিগার শিরোপার খুব কাছাকাছি। কিন্তু এই ম্যাচটাই গোটা লা লিগার মৌসুমের কথা সম্ভবত আমাদেরকে বলে দিয়ে গেছে। এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখুন। কিলিয়ান এমবাপে যখন দ্বিতীয় গোলটা করলেন, তিনি জানেন তার দল 2-0 গোলে জিতে এখন হয়তো একটা জায়গায় পৌঁছাতে পারে। 2-0 গোলের লিড তো আর চারটিখানি কথা নয়, তাও আবার বার্সেলোনার ঘরের মাঠে। শুধু দরজা বড় করলেই হবে? ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। অথচ এই ছবির সঙ্গে আপনি এবার একটু মেলান সিজনের শুরুর দিকটায়, যখন রিয়াল মাদ্রিদ এই সিজন শুরু করলো কিলিয়ান এমবাপেকে দলে ভিড়িয়ে। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন তারা, লা লিগার চ্যাম্পিয়ন। সেই দলে যখন কিলিয়ান এমবাপে চলে আসেন, তখন এই দলটাকে অবধারিতভাবেই সবাই মিলে ফেভারিট ধরেছিলেন। অন্যদিকে বার্সেলোনা তখন তারা ভিআইপি সিট বিক্রি করে কি করে দানি অলমোকে রেজিস্টার করবে, এইরকম একটা সমীকরণে ছিল। এই এল ক্লাসিকোর ম্যাচের শুরুর 20টা মিনিটও প্রায় একই রকম ছিল বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের জন্য। এরপরে গিয়ে এরিক গার্সিয়ার গোল, এবং এরপরে বার্সেলোনার ফিরে আসা, ঠিক যেন লা লিগার ওই সিজনটার মতো। লামিন ইয়ামাল বললেন, থামো ভাই থামো, 2-2 সমতা, এবার আমরা দেখো কি করি। এবং ইয়ামালের এই ছবিটা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি যে সেলিব্রেশনটা দেখাচ্ছেন, এটা মূলত ক্রিস্টিয়ানো রোনালদোর সেই কালমা বিখ্যাত উদযাপন থেকেই এসছে। এই জায়গায় তিনি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেরই এক দারুণ সম্মিলন ঘটিয়েছেন। গোলটা যখন তিনি করলেন, পাসটা যখন তার কাছে এলো ফেরান তোরেসের কাছ থেকে, আপনি জানেন ওই জায়গা থেকে লামিন ইয়ামাল তার পছন্দের বাঁ পায়ে ওই শটটাই করবেন, কিন্তু তাকে ঠেকানো গেল না। একদম টেক্সট বুক ফিনিশিংয়ে, দুর্দান্ত ফিনিশিংয়ে লামিন ইয়ামাল গোল করে বার্সেলোনাকে আবারও ম্যাচে ফিরিয়ে আনলেন, এবং টানা 2 সপ্তাহের ভেতরে আরও একবার 2-0 গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা সেই ম্যাচে ফেরার ইঙ্গিত তখন দিতে থাকলো। লামিন ইয়ামালের সঙ্গে আবার কেউ আরিয়ান রোবেনের একটা মিল খুঁজে পেতে পারেন। রোবেন কি করতেন এটা মোটামুটি সবাই জানেন। তিনি জানেন যে কোন মুভ করলে এর পরের মুভটা কি হবে, কিন্তু তাকে আটকানো যেত না। লামিন ইয়ামালের ভেতরেও সম্ভবত সেই ছায়াটা খুব ভালো মতোই আছে। এরপরের গল্পে রাফিনিয়ার উত্থান, যেখানে আরও একবার ফেরান তোরেস তার অ্যাসিস্টের হ্যাট্রিক ঘটালেন, আর রাফিনিয়া গিয়ে ফার্স্ট হাফেই বার্সেলোনাকে এগিয়ে নিয়ে গেলেন 4-2 গোলে। এটাই আবার এই লা লিগা মৌসুমের গল্প। নভেম্বর মাসে যখন বার্সেলোনা উঠছিল, তখন ওই মাসটা তাদের এত বেশি খারাপ গেল যে রিয়াল মাদ্রিদ তাদেরকে আবার ধরে ফেললো। কিন্তু ফেব্রুয়ারি মাসে রিয়াল মাদ্রিদের খুব খারাপ গেল, এরপরে বার্সেলোনা আবার নিজেদের জায়গায় ফেরত আসলো। এরপর থেকে আর তারা পথ হারায় নাই। এই বার্সেলোনাকে পথ হারানোর দশায় ফেলতে যাচ্ছিলেন কিলিয়ান এমবাপে, কিন্তু কি মজার ব্যাপার, তার হ্যাট্রিক নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে বরং ফেরান তোরেসের হ্যাট্রিক নিয়ে। তিনি এখন প্রতি 74 মিনিটে একটা করে গোলের ইনভলভমেন্টে নাম লিখিয়েছেন। চারটিখানি কথা নয়। যে ফেরান তোরেস নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না, তিনিও সিজনের এমন একটা সময়, রবার্ট লেভানডস্কি যখন পুরোপুরি ফিট নন, তখন তার কাজের কাজটুকু করে দিয়েছেন। আর রাফিনিয়ার কথা বলবেন কি, ব্যালন ডি'অরের দাবিদার যে তিনি, সেটা তিনি আরও একবার বুঝিয়েছেন রিয়াল মাদ্রিদকে হারানোর ওই ম্যাচটাতে। সেকেন্ড হাফে গিয়ে কিলিয়ান এমবাপে ক্ষণিকের জন্য ম্যাচটা জমিয়ে তুললেও ম্যাচের শেষ ছবিটা হতে পারতো এটা, যখন একটা গোল করে ফার্মিন লোপেজ ওই উদযাপনটা করলেন। এবং আপনি নিশ্চয়ই টেলিভিশনে ওই ব্রডকাস্টিং দেখেছেন যে কিভাবে ওই প্রায় স্টেডিয়াম থেকে গ্যালারির যে দূরত্বটা পুরোটা কভার করে বার্সেলোনা ফুটবলাররা চলে গেলেন। যদিও শেষ পর্যন্ত চেরি অন টপ হয় নাই, ওই গোলটাকে বাতিল করতে হয়েছে। এবং এখানেও আসলে রেফরির খেলাটা আছে। রিয়াল মাদ্রিদের রেফরিং নিয়ে কত রকম আলোচনা, কত রকম সমালোচনা, কত রকম তর্ক, কত রকম বিতর্ক এই মৌসুমটাকে অন্য এক মাত্রা দিয়েছিল সম্ভবত। এই ম্যাচটাও তার ব্যতিক্রম নয়। 2টো ইনসিডেন্ট সম্ভবত বার্সেলোনার সমর্থকদের একদমই খুশি করার কথা নয়। কিন্তু বার্সেলোনা এই ম্যাচটা যখন জিতলো, তখন রিয়াল মাদ্রিদের দশা দাঁড়িয়েছে এমন, ঠিক রিয়াল মাদ্রিদের মৌসুমটার মতোই এই ম্যাচটা গেছে তাদের জন্য
আর বার্সেলোনার জন্য। টানা 4টা এল ক্লাসিকোতে হেরে কার্লো আনচেলত্তি আর হান্সি ফ্লিকের দশা হয়েছে এইরকম, এক পাশে 16 অন্য পাশে 7। ক্লিয়ার ডমিনেন্স বলতে কিছু যদি থাকে তাহলে সেটা বার্সেলোনা এবার দেখিয়েছে রিয়াল মাদ্রিদের ওপরে ছড়ি ঘুরিয়ে। এবং সম্ভবত এই সিজনে আপনি যদি আরও একবার এই দলকে মুখোমুখি করে দেন, ওই ম্যাচে বার্সেলোনা পরিষ্কারভাবেই সম্ভবত জিততে যাচ্ছে। কথা হচ্ছে রিয়াল মাদ্রিদের এই দশার কারণটা কি? এই যে বার্সেলোনা যারা ইন্টার মিলানের কাছে হেরে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, এরপরে আমরা দেখলাম রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডের সামনে কেউ একজন গিয়ে ইন্টার মিলানকে ধন্যবাদ জানিয়েছিলেন। এই ছবিটা মে মাসের 7 তারিখের। গ্রাজি ইন্টারকে ধন্যবাদ জানিয়েছিল রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। ঠিক 4 দিন পরে 11 মে এই হচ্ছে রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডের সামনে রিয়াল মাদ্রিদ সমর্থকদের আরেকটা ব্যানার, যেখানে তারা বলছে লজ্জা, বার্সেলোনার কাছে এই হার মেনে নেওয়া তাদের জন্য খুব কঠিন। অথচ এই সিজনটা তাদের হওয়ার কথা ছিল এমবাপে আসার পর আরও শক্তিশালী, এবং অনেকেই ভেবেছিলেন রিয়াল মাদ্রিদ এখন সিজনের পর সিজন বার্সেলোনার ওপরে আধিপত্য বিস্তার করবে। কিন্তু প্রথম মৌসুমে বার্সেলোনা জানান দিল উল্টো তারা বোধহয় আধিপত্য বিস্তার করতে পারে রিয়াল মাদ্রিদের ওপরে। তারুণ্য এবং একই সঙ্গে অভিজ্ঞতার যে দারুণ মিশেল হান্সি ফ্লিক এবং তার দল ঘটিয়েছে গোটা মৌসুম জুড়ে, তাতে হয়তো চ্যাম্পিয়ন্স লিগের আক্ষেপ খানিকটা তাদের থাকছে, কিন্তু বার্সেলোনা এইবারের স্পেনে অন্ততপক্ষে ডিজার্ভিং উইনার, তাদের ধারে কাছেও কেউ নাই। এবং যে লেভেলের এন্টারটেইনিং ফুটবল বার্সেলোনা খেলেছে বা খেলছে, সেটার জন্য আপনি হয়তো নিজের গাটের পয়সা খরচ করেও ওই সব ম্যাচ দেখতে যাবেন। আর এরপরে হান্সি ফ্লিক বলছেন যে এখনও তার কাছে মনে হচ্ছে না তারা চ্যাম্পিয়ন। মানে অবস্থাটা দেখেন, 7 পয়েন্টের লিড, ম্যাচ বাকি আছে 3টা, কোচের কাছে মনে হচ্ছে এখনও তিনি চ্যাম্পিয়নের ফ্লেভারটা পান নাই। তিনি হয়তো অফিসিয়ালি চ্যাম্পিয়ন না হওয়ার আগ পর্যন্ত এই কথা ইনিয়ে বিনিয়ে বলে যাবেন, ভদ্রতা বলতে যা বোঝায় আর কি। কিন্তু বার্সেলোনার এই মানে ম্যাচ শেষে আপনি যা ছবি দেখেছেন তাতে আপনি বুঝে গেছেন যে বার্সেলোনা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, এটা এখন কেবলই সময়ের ব্যাপার। ইনফ্যাক্ট মনজুইকে ম্যাচের শেষ বাঁশি বাজার পরে একটাই রব আপনি শুনেছেন, ক্যাম্পিয়নেস ক্যাম্পিয়নেস ক্যাম্পিয়নেস, চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিন্তু সেটা অফিসিয়াল কবে হবে? লা লিগায় এই মিডউইকে গেম আছে এবং রিয়াল মায়োর্কার সঙ্গে রিয়াল মাদ্রিদ যদি ওই ম্যাচটা জিততে না পারে বুধবার রাতে, তাহলেই বার্সেলোনা তাদের পরের ম্যাচ এসপানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই বার্সেলোনা 28তম লা লিগার শিরোপাটা ঘরে তুলবে। এই সিজনের অন্যতম সেরা ঘটনা বার্সেলোনার লা লিগা চ্যাম্পিয়ন হওয়া এবং হতে যাওয়া, যেটা অফিসিয়ালি এখনো আসলে হয় নাই, কিন্তু বার্সেলোনা এই জায়গায় 2টো শিরোপা জিতে শেষ পর্যন্ত মৌসুমটা শেষ করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদকে রীতিমতো দেউলিয়া করে দিয়ে। পয়েন্ট নাম্বার 2, ইন্টার মিলানের ফেরা। যে ইন্টার মিলান এক সপ্তাহ আগে ভেবেছিল মৌসুমটা তাদের হয়তো শিরোপা শূন্য যেতে পারে, ঠিক রিয়াল মাদ্রিদের মতো সেখান থেকে ইন্টার মিলান ঘুরে দাঁড়িয়েছে এবং তারা এবার তোরিনোকে হারিয়েছে 2-0 গোলে, যে ম্যাচে বেশ কিছু পরিবর্তন করতে হয়েছিল সিমোনে ইনজাগিকে, কারণ চ্যাম্পিয়ন্স লিগের ওই 120 মিনিট খেলার পরে তার কাছে আর কোনো অপশনও ছিল না। এরপরে গিয়ে নাপোলি খেলতে নামলো, নাপোলি সেই ম্যাচে 2-2 গোলে ড্র করলো জেনোয়ার সঙ্গে এবং এখন সেরিয়ার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নাপোলির লিড। কেবলমাত্র 1 পয়েন্টের ম্যাচ বাকি আছে 2টা। ইন্টার মিলানের ম্যাচ বাকি রয়েছে লাৎসিও আর কোমোর বিপক্ষে, অন্যদিকে নাপোলির ম্যাচ বাকি পারমা আর ক্যালিয়ারির বিপক্ষে। এখনো ইন্টারের কাজটা কঠিন এই কারণে যেহেতু তাদের লাৎসিওর সঙ্গে ম্যাচ বাকি আছে, যে লাৎসিও এখনো ইউরোপিয়ান স্পটের জন্য লড়াই করে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যেহেতু 31 তারিখে বা বাংলাদেশ সময় 1 তারিখে জুন মাসের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান খেলবে এবং তাদের দলটা তুলনামূলকভাবে বাকি দলের চেয়ে খানিকটা বুড়ো, প্লেয়ারদেরকে রেস্ট দিতে হবে। তোরিনোর সঙ্গেও ইন্টার মিলান তাদের 11-এর প্রায় পুরোটাই বদল করে দিয়ে ম্যাচটা জিতেছে 2-0 গোলে। এরপরে সিমোনে ইনজাগিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার দল, তাদের বিপক্ষে একটা সমালোচনা আছে যে বরাবরই আপনার দল খুব ডিপে ডিফেন্ড করে, এর কারণটা কি? সিমোনে ইনজাগি তার জবাব দিয়েছেন এই বলে যে লোকে বলে ইন্টার শুধু ডিফেন্ড করে, কিন্তু আমরা জানি আমাদের বাজেট নাই। পিএসজি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো বাজেট তো আর আমাদের হয় না, কিন্তু আমরা জানি হৃদয় নিংড়ে খেললে আমরা ওদের চেয়েও ভালো হতে পারবো। হয়তো আমাদের দলটা শক্তিশালী নয়, কিন্তু আমাদের সাহস আছে সবার সঙ্গে লড়াই
করতে পারবো। এবং ইনজাগি এখন মনে প্রাণেই বিশ্বাস করেন যে তার দলের পক্ষে স্কুদেতো জেতা সম্ভব, কিন্তু যে ডিলেমায় তিনি পড়বেন সেটা হচ্ছে প্লেয়ারদেরকে তিনি রেস্ট দেবেন নাকি তিনি এই স্কুদেতো জেতার জন্য সবটুকু শক্তি দিয়ে নিজের সেরা একাদশটাই নিয়মিত খেলিয়ে যাবেন। কারণ একটা দুটো ইনজুরি তাকে ওই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে আসলে অনেক দূর ছিটকে দিতে পারে। এবং এই যে তিনি বললেন না পিএসজি বা বায়ার্ন মিউনিখের মতো তার বাজেট নাই, এটা তার দল দেখলেই আপনি বুঝতে পারবেন। ওই যে মিখিতারিয়ান, তারপরে চালানোলু, যারা নিয়মিত এই মিডফিল্ডটাকে কন্ট্রোল করছেন, তাদের কেউই হয়তো অন্য কোনো দলে, ইউরোপের টপ কোনো দলে জায়গাও পেতেন না, কিন্তু তাদেরকে দিয়ে নিজের সেরাটা তিনি বের করছেন কি করে? হৃদয়ে নিংড়ানো ফুটবল দিয়ে, যেটা সিমোনে ইনজাগির কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু নাপোলি কোচ আন্তোনিও কোন্তে বেজায় চড়েছেন তার দল যখন জেনোয়ার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। এরপরে তিনি চড়েছেন কেন? কারণ হচ্ছে এই স্ট্যাটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে 2-2 গোলের ম্যাচে দুটো অন টার্গেটের শট থেকে জেনোয়া দুটো গোল আদায় করে নিয়েছে। আর নাপোলি, যারা 3 ম্যাচ থেকে 7 পয়েন্ট তাদের দরকার ছিল, তার ভেতরে একটা ম্যাচ তারা খেলে ফেললো যেখানে তারা একটা পয়েন্ট এরই মধ্যে পেয়েছে, 2 পয়েন্ট তারা লুজ করেছে। এবং নাপোলি এইরকম জায়গা থেকে যদি শেষ পর্যন্ত শিরোপাটা হারায়, সেটা শুধুমাত্রই ইন্টার মিলানের চাপের কারণে। এবং গেল 2 সপ্তাহে ইন্টার মিলানই মূলত নাপোলির পরে খেলেছে, তাতে নাপোলি শুরুতে চাপটা দেওয়ার সুযোগ পেয়েছে ইন্টার মিলানের ওপরে। নাপোলি যেই মুহূর্তে ম্যাচটা ইন্টারের পরে গিয়ে খেললো, তখনই গিয়ে তারা পা হরকালো। এই ইতালিয়ান সেরিয়ার শেষ পর্যন্ত সম্ভবত আমাদেরকে দেখতে হবে, কারণ এখনই বলার কোনো সুযোগ নাই যে কারা আসলে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। যদিও ইউরোপের টপ 5 লিগের সবগুলোরই নির্ধারণ মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে এই রোমাঞ্চটা। এবার চলেন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 3-তে। এই বিদায়, টমাস মুলারের বিদায় হয়েছে, জাভি আলোনসোর বিদায় হয়েছে এই সপ্তাহে। শুরুটা আমরা একটু টমাস মুলারকে দিয়ে করি। ম্যানুয়েল নয়ার, তিনি বুন্দেসলিগার টাইটেলটা তুলে ধরতে পারতেন। তিনি ভাবলেন যে যেহেতু মুলার শেষবারের মতো বায়ার্ন মিউনিখের মাঠে এসছেন এবং এরপরে তিনি আর বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে চাপিয়ে এই মাঠে অন্ততপক্ষে আসবেন না, তিনি ভাবলেন যে শিরোপাটা মুলারকে দিয়েই তুলে ধরানো যাক। এবং টমাস মুলারই ওই শিরোপাটা তুলে ধরলেন এবং একটা ফেয়ারওয়েলও তার সমর্থকদের কাছ থেকে পেলেন। এই ছবিটা আপনি আর দেখবেন না। মিস্টার বায়ার্ন মিউনিখকে বিদায় বলছেন ঘরের মাঠে ওই শিরোপাটা তুলে ধরে। কিন্তু এটা তো টমাস মুলার, তিনি আবেগী হন না, তিনি বরং জোক খোঁজেন, তিনি মজা করেন, তিনি আনন্দ করতে পছন্দ করেন। যখন তিনি দাঁড়িয়ে আছেন এবং সমাপনী বক্তৃতা দেবেন, এরকম একটা সময় আপনি এক্সপেক্ট করবেন যে তিনি হয়তো খুব আবেগী কথা বলবেন, কেঁদেও ফেলতে পারেন, কিন্তু এর নাম টমাস মুলার। তিনি বললেন যে আমি অনেক খুঁজে টুজে একটা জোক বের করেছি যেটা আমি এই ফেয়ারওয়েলের সময় বলতে চাই। জোকটা তিনি পুরোটা শোনার জন্য অনুরোধ করেছিলেন তার দর্শকদেরকে। এবার আমরা একটু শুনি যে তিনি তার সমাপনী বক্তৃতায় কি জোকটা বলে গেলেন আমাদেরকে। ধরেন এক ব্যক্তি তার মৃত্যুশয্যায়, তার পাশে তার 3 ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় সুন্দর এক কেকের সুবাস সবার নাকে এসে লাগলো। ওই ব্যক্তি বলল, হে আমার সন্তানেরা, মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা এই কেক খেয়ে মরতে চাই। ওই ছেলেমেয়েরা সঙ্গে সঙ্গে দৌড়ে গেল, গিয়ে দেখলো তাদের মা কেক বানাচ্ছে। একটু পর তারা খালি হাতে বাবার কাছে ফেরত এলো। তিনি জানতে চাইলেন কেক কই? তার সন্তানরা জবাব দিল, মা বলেছে এই কেক বানানো হচ্ছে মৃত্যুর পরের জন্য। এবং এটা বলে তিনি নিজেও হেসেছেন, পুরো গ্যালারিও হেসেছে। এইটাই বোধহয় টমাস মুলারের আইকনিক বিদায়। আরও একটা ম্যাচ বায়ার্ন মিউনিখের বাকি আছে এই সিজনে, কিন্তু সেটা আওয়ে মাঠে, সে কারণে এই বিদায়টা এখানে হয়েছে। আর আরও একজনের বিদায় আসলে হয়ে যাচ্ছে, তিনিও তার ঘরের মাঠ থেকে বিদায় নিয়েছেন। লেভারকুজেনের আরও একটা ম্যাচ বাকি আছে। জাভি আলোনসো যখন বায়ার লেভারকুজেনকে বিদায় বলছেন, তখন তিনি বায়ার লেভারকুজেনের ইতিহাসেরই সবচেয়ে নামকরা, সবচেয়ে বড় কোচ। যে দলটার নাম ছিল নেভারকুজেন, সেই দলটাই সব জয়ী হয়ে 2024 মৌসুমটা শেষ করেছিল। মোটে একটা ম্যাচ তারা হেরেছিল এবং ওই রকম রেকর্ড আমরা হয়তো এই ফুটবলে অন্ততপক্ষে টপ 5 লিগে ইউরোপের আর কখনোই দেখার সুযোগ পাবো না। জাভি আলোনসো কোথায় যাচ্ছেন আর কোথায়? রিয়াল মাদ্রিদে। প্রশ্ন হচ্ছে যে তিনি আসলে দলের দায়িত্ব কবে নেবেন? তিনি কি সেটা ক্লাব বিশ্বকাপের আগে নিচ্ছেন, নাকি ক্লাব বিশ্বকাপ শেষ করে নতুন মৌসুম যখন রিয়াল মাদ্রিদের শুরু হচ্ছে সেই সময় থেকে তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্বটা নেবেন? শেষ ম্যাচের ফলটা যদিও খুব একটা মনোপুত হয়নি বায়ার লেভারকুজেনের, কারণ তারা বরুসিয়া ডর্টমুন্ডের কাছে 4-2 গোলে
হেরে গেছে। যদিও 90 মিনিটসের পরে স্বভাব মতোই একটা গোল লেভারকুজেন দিয়েছে, কিন্তু তাতে তো আসলে কাজ হয় নাই, কেবলমাত্র হারের ব্যবধানটাই কমেছে। কিন্তু আমরা একটু কথা বলতে চাই ডর্টমুন্ডকে নিয়ে, যে ডর্টমুন্ড আসলে কোনো হিসাবেই ছিল না। সেই ডর্টমুন্ড এখন চ্যাম্পিয়ন্স লিগ স্পটের জন্য বেশ ফেভারিট। তারা এখন পয়েন্ট টেবিলের 5-এ আছে ঠিকই, এবং ফ্রেইবুর্গের তুলনায় 1 পয়েন্ট তারা পিছিয়ে আছে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে শেষ ম্যাচ যেতে পয়েন্ট টেবিলে 3 এবং 4-এ থাকা আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট এবং ফ্রেইবুর্গের ম্যাচ, আর অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড খেলবে হোলস্টাইন কেইলের সঙ্গে, যারা এরই মধ্যে রেলিগেটেড হয়ে গেছে। এই ম্যাচে যদি 2-0 গোলে ডর্টমুন্ড জিতে যায়, তাহলে এই ম্যাচের ফল যাই হোক না কেন, বরুসিয়া ডর্টমুন্ড পরের সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, এইটুকু নিশ্চিত। ইউরোপের এই টপ 5 লিগে যতগুলো কামব্যাক আছে এই সব দলের, তার ভেতরে একটা হচ্ছে এই বরুসিয়া ডর্টমুন্ডের, অন্যটা সম্ভবত রোমার, যে এএস রোমার আতালান্তার সঙ্গে ম্যাচ রয়েছে সোমবার রাতে। আমি জানি না ফল শেষ পর্যন্ত কি হবে, কিন্তু ওই টপ 4-এর যে সমীকরণ ইতালিতে জমেছে, স্পেশালি ইউভেন্টাস লাৎসিও ওই ম্যাচের পরে, সেখানে এএস রোমাও হয়তো বরুসিয়া ডর্টমুন্ডের মতো কোনো একটা রূপকথার গল্পের জন্ম দিতে পারে। পয়েন্ট নাম্বার 4-এ এবার চলে যায় চ্যাম্পিয়ন্স লিগের হিসাব নিকাশ নিয়ে এই কথা, ফর দ্য স্পট, অথবা এইভাবে বলতে পারেন ফর আ স্পট। সাউদাম্পটনের সঙ্গে পেপ গার্দিওলার দল 0-0 ড্র করেছে। এরপরে সাউদাম্পটনের সোশ্যাল মিডিয়া পেজ থেকে, আমি জানি না আপনি ওই ভিডিওটা দেখেছেন কিনা, আমি কখনোই এর আগে এইরকম কোনো মজার ভিডিও দেখি নাই। যদিও ম্যান সিটি সমর্থকদের সেটা খুব একটা পছন্দ হবে না, কারণ ম্যাচ শেষে রুবেন দিয়াস, ম্যান সিটির ডিফেন্ডার, তিনি বলেছেন সাউদাম্পটনের খেলার কোনো ইচ্ছা ছিল না, তারা কোনো অ্যাটাক করে নাই। এখন সাউদাম্পটন যারা রেলিগেটেড হয়ে গেছে, পয়েন্ট টেবিলের 20 নম্বর দল, যারা এর আগ পর্যন্ত মোটে 11 পয়েন্ট নিয়ে একটা রেকর্ড শেয়ার করছিল, কুখ্যাত রেকর্ড ডার্বি কাউন্টির সঙ্গে, যারা সবশেষ প্রিমিয়ার লিগের সর্বনিম্ন পয়েন্ট নিয়ে শেষ করে রেলিগেটেড হয়েছিল। সেই রেকর্ডটার হাতছানি থেকে তারা পেরিয়ে গেছে 1 পয়েন্ট পেয়ে, আর ম্যান সিটি ডুবেছে। এখন ম্যান সিটি ডোবার কারণে তখন আবার সাউদাম্পটনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুব ভালো মতো লিখেছে যে খেলার ইচ্ছা না থাকলেও আমরা আপনাদের সঙ্গে 1 পয়েন্ট অর্জন করেছি। তাতে খুব একটা লাভ আসলে ম্যান সিটির হয় নাই। মানে ম্যান সিটি এখন পয়েন্ট টেবিলের 4-এ আছে, নিউক্যাসল যারা চেলসিকে হারিয়ে পয়েন্টের টেবিলের 3-এ উঠে গেছে। এই জায়গায় এখনও একটা হিসাব আর সমীকরণ বাকি থেকে যাচ্ছে। ম্যান সিটি এখনও সিকিউর নয়। 5 পর্যন্ত দল সরাসরি খেলবে চ্যাম্পিয়ন্স লিগে, এবং যেহেতু ইউরোপা লিগে 2টো দল উঠে গেছে এবার, এবং সেখান থেকে একটা দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, তাই নাম্বার 6 যারা হবে তাদেরও একটা সুযোগ থাকছে। ইংল্যান্ডে এবার যে দলগুলো খেলছে তাদের আসলে রমরমা অবস্থা, অন্ততপক্ষে ইউরোপিয়ান কম্পিটিশনে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে তারা নাই, কিন্তু ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগে ভালো করার কারণে স্পট তাদের বাড়ছে। আর ম্যান সিটির চেলসি, তাদের এই হচ্ছে রিমেইনিং ফিক্সার্স, যেখানে নিউক্যাসলকে আর্সেনাল আর এভারটনের সঙ্গে খেলতে হবে। ম্যান সিটির বোর্নমাউথ আর ফুলহ্যামের সঙ্গে খেলার আগেই অবশ্য ম্যানচেস্টার সিটিকে এফএ কাপের ফাইনালে খেলতে হবে। সেটা জিতে গেলে আবার আরেক সমীকরণ, ওই টপ 5, টপ 6, টপ 7 যাই বলেন না কেন, সেখানে অ্যাস্টন ভিলা তারাও এখনো কন্টেনশনে আছে। টটেনহ্যাম আর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাদেরকে খেলতে হবে। এই দুই দলই আবার আগের দিন হেরেছে 2-0 গোলে। এই দুই দলই খেলবে ইউরোপা লিগের ফাইনালে। কি এক অবস্থা! অ্যাস্টন ভিলা হয়তো চিন্তা করবে যে এই দুটো ম্যাচ তাদের পক্ষে জেতা খুবই সম্ভব। নটিংহ্যাম ফরেস্ট তারা পয়েন্ট টেবিলের 7-এ নেমে গেছে লেস্টার সিটির সঙ্গে 2-0 গোলে এগিয়ে থেকে 2-2 গোলে তাদেরকে ড্র করতে হয়েছে। এরপরে আপনি মালিক আর কোচ নুনো এসপিরিতো সান্তোর একটা অনাকাঙ্ক্ষিত মুহূর্তের ছবি হয়তো আপনি দেখেছেন, যেটা মোটেই হয়তো একদমই মানানসই নয় ফুটবলের সঙ্গে। আর চেলসি যারা লিভারপুলকে হারিয়ে দিয়ে এবার নিউক্যাসলের কাছে হেরে গেছে, তাদের শেষ ম্যাচটা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে, তারা এখনও আছে কিন্তু চাপে আছে। শুধুমাত্র ইংল্যান্ডে যে এই অবস্থা তা না, আরও ইন্টারেস্টিং অবস্থা ফ্রেঞ্চ লিগ আতে। এই পয়েন্ট টেবিলটা একটু খেয়াল করুন। 4-এ আছে নিস, 5-এ লিল এবং স্ট্রাসবুর্গ। এখান থেকে 3টে দল আছে। একটা পিএসজি, তারা চ্যাম্পিয়ন, তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলছে। 2 নম্বর দলটা মার্শেই, তারাও চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে। মোনাকো, তারাও চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে। 4 নম্বর দলটা কোয়ালিফায়ার খেলবে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে তাদেরকে প্লে অফ খেলতে হবে। এখন এই 3 দলের পয়েন্টে সমান, আবার গোল ব্যবধানও আহামরি এমন বেশি কিছু নয়। এই 3 দলই এই সপ্তাহে সবাই হেরেছে, এবং হেরে লিগের 1 ম্যাচ বাকি থাকতে পুরো ব্যাপারটাকে তারা ইন্টারেস্টিং করে দিয়েছে। শেষ দিনে এই হচ্ছে তাদের ফিক্সচার, এবং এইখানেও আসলে অনেক হিসাব নিকাশ থাকবে। কে জিতলো, কে হারলো, কে ড্র করলো, তার উপরে হয়তো নির্ভর করবে যে শেষ দল হয়ে কারা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ পর্যন্ত অন্ততপক্ষে পৌঁছাতে পারবে। চ্যাম্পিয়ন্স লিগের স্পট থেকে চলেন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 5-এ, প্রমোশন আর রেলিগেশনের ব্যাটল, যেখানে খুব ভালো মতো জমেছে আমাদের হামজা চৌধুরীও এক পাশে,
আছেন। তার কারণ হচ্ছে তার দল মোটামুটি এখন ফাইনালটা দেখছে। শেফিল্ড ইউনাইটেড 3-0 গোলে এগিয়ে থেকে ব্রিস্টল সিটির বিপক্ষে সেকেন্ড লেগটা খেলতে নামবে তাদের ঘরের মাঠে। এই ম্যাচে ফেভারিট হামজা চৌধুরীর দল, কোনো সংশয় নাই, কারণ 3 গোলের একটা লিড তাদের আছে। আর অন্যটায় সান্ডারল্যান্ড 2-1 গোলে এগিয়ে আছে কভেন্ট্রির বিপক্ষে। এই ম্যাচটা পরদিন মঙ্গলবার রাতে, এবং এটা আপনি যখন দেখছেন তখন হয়তো হামজা চৌধুরীর ম্যাচের রেজাল্টও আপনি জেনে থাকতে পারেন। ফাইনাল পরের শনিবারে, এবং ওই ফাইনালে বোঝা যাবে শেষ পর্যন্ত কোন দলটা প্রিমিয়ার লিগে উঠবে। দুটো দল এরই মধ্যে উঠে গেছে, আর ওই ফাইনালে যে দল দুটো উঠবে তাদের ভেতর থেকে জয়ী দলটা প্রিমিয়ার লিগে চলে যাবে। অর্থাৎ হামজা চৌধুরীর দলের এখনও খুব ভালো সুযোগ আছে পরের বারের প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়ার, কিন্তু সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে নেক্সট উইক পর্যন্ত। জার্মান বুন্দেসলিগায় আবার একটু যাই, কারণ যেতে হচ্ছে। এই ছবিটা একবার একটু দেখুন। এই ছবিটা হামবুর্গ যখন 8 বছর পরে আবারও বুন্দেসলিগায় ফিরছে, প্রপারলি বললে আসলে 7 বছরের মতো হয়, সেই সময়কার ছবি। এখন আপনি ভাবতে পারেন যে এত কিসের আনন্দ, মানে এই যে পুরো গ্যালারি ভেঙে সবাই মাঠ দখল করে নিয়েছেন, এরপরে আবার কয়েকজন বেশ আহতও হয়েছেন, কিন্তু তবুও এই আনন্দের কোনো সীমা আর পরিসীমা নাই, কারণ হামবুর্গের গল্পটাই আসলে অনেকটা এইরকম। 1963 সালে যখন থেকে বুন্দেসলিগার সূচনা হয়েছিল তখন থেকে এই দলটা একটানা জার্মানির টপ ফ্লাইট ফুটবলে অংশ নিয়েছে। তারা কখনোই রেলিগেটেড হয় নাই আনটিল 2018, এবং সারপ্রাইজিংলি এই 12 মেতেই 2018 সালে তারা রেলিগেটেড হয়ে গিয়েছিল। রেলিগেটেড হওয়ার পরে এই ঘড়িটাও শেষ পর্যন্ত থেমে গিয়েছিল। এই ঘড়ির মাহাত্ম্যটা কি? হামবুর্গের ওই স্টেডিয়ামে একটা ঘড়ি ছিল সবাইকে দেখানোর জন্য যে তারা কতদিন ধরে একটানা টপ ফ্লাইট ফুটবলে আছে। 54 বছর 261 দিন 36 মিনিট 2 সেকেন্ড, অর্থাৎ মাত্র কিছুদিন, মানে ওই ঘটনা ঘটার কিছুদিন আগের একটা ছবি এই ঘড়িটা বোঝানোর জন্য যেটা দেওয়া হয়েছে। 2018 সালে রেলিগেটেড হওয়ার পরে এই ঘড়ি চলে গিয়েছিল একটা জাদুঘরে, আর ওই ঘড়ি এখন ফেরত আনার সুযোগ হামবুর্গ এবং হামবুর্গের সমর্থকেরা পাচ্ছেন। আরও একটা ডার্বিও ফিরছে। সেন্ট পাউলি তারা রেলিগেশন বাঁচিয়ে দিয়েছে। শেষ দিন তারা যদি 12-0 বা 13-0 গোলে না হারে তাহলে তারা সেফ, তারা থাকছে। এবং সেন্ট পাউলি আর হামবুর্গের এই ডার্বি অন্যতম সেরা ডার্বি পৃথিবীতে, কারণ হামবুর্গ নিজেদেরকে বলে হচ্ছে ডাইনোসর, কারণ তারা অনেক দিন ধরে বুন্দেসলিগার টপ ফ্লাইটে ছিল, সেই কারণে তারা নিজেরাই নিজেদের নাম দিয়েছিল ডাইনোসর। ওই ডার্বিটা আপনি নেক্সট সিজনে আরও একবার দেখতে চাইবেন। তাদের কিন্তু একটা ইউরোপিয়ান কাপও আছে, মানে রিয়াল মাদ্রিদের যেটা 15টা তার ভেতরে একটা আবার হামবুর্গেরও আছে। এই সব গল্প আসলে প্রতি মৌসুমেই হয়, কিন্তু এই যে 7 বছর বা 8 বছরের বিরতির পরে হামবুর্গের এই বুন্দেসলিগায় ওঠার গল্পটা এই বছরের এবং একই সঙ্গে এই মৌসুমের অন্যতম সেরা গল্প হয়েই থাকছে। এই ছিল আমার এই সপ্তাহের 5 মিশালি। জানি অনেক কিছু হয়তো মিস হয়ে গেছে, আপনি নিশ্চয়ই সেটা আমাকে মন্তব্য করে জানাবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.